বাংলা একাডেমিতে যে বুদ্ধিজীবীরা থাকেন, কাজ করেন, যুক্ত, তারা লেখাটাকা এটা ওইটা নানান কিছুর জন্য কিছু টাকা পয়সা পান। তো সেইখানে আল মাহমুদকে বলা যায় একটু দূরে রাখা, শামসুর রহমানকে বড় করে দেখা, এরকম ব্যাপার ছিল। আর আল মাহমুদের সংসার চালাবার মতো অর্থের অভাব ছিল। সেই সব কারণেই আল মাহমুদ ওই ধারায় চলে গিয়েছিলেন, এই ইসলামী ধারা। এবং অনেকেই বলছেন যে আল মাহমুদ তো জামাতে ইসলামীর সমর্থক। তো এইসব কতটা ঠিক কতটা বেঠিক সেটাও দেখতে হবে। আল মাহমুদ যে এইসব রাজনৈতিক ধারা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন তা না। তবে এই যে সোনালী কাবির গ্রন্থের কথা বলবেন, এটা তো একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে বাঙালি জাতীয়তাবাদের চিন্তা এবং চেতনা এবং মানুষ হিসেবে বাঙালিরা যে সম্ভাবনাময় এবং বাংলাদেশ বাঙালি যে আরও অনেক অনেক উন্নতি করতে পারবে, অনন্ত সম্ভাবনা, সেই কথাই তো আছে এই কবিতা। এই পরিচয় থেকে আল মাহমুদ সরে গেলেন এই বুকিয়ারের ঘোড়া এবং আরও ওই ধারার কিছু কবিতা লেখা। আমি মনে করি যে একজন লেখকের জীবনে নানান পরিবর্তন ঘটতে পারে, কিন্তু একজন কবি হিসেবে তিনি যেরকম কবিতা লিখেছেন সেইটাই বিচার্য। এবং ত্রুটি বিচ্যুতি অপরাধ অধর্ম মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু সবটা মিলিয়ে মানুষের গুণের দিকটা অধিকাংশ ক্ষেত্রেই অনেক বড়। এবং আল মাহমুদের ক্ষেত্রেও তাই। আল মাহমুদকে সেইভাবে একদম যথার্থ শ্রদ্ধেয় কবি হিসেবে আমাদের তুলে ধরা কর্তব্য। আপনারা আল মাহমুদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তাঁর একটা জীবনী রচনার চেষ্টা করেন। আল মাহমুদের স্মৃতি সংরক্ষণের জন্য যারা সংগঠন করেছে, নিজেরা পারলে নিজেদের থেকে অথবা নিজেদের বাইরে থেকেও কাউকে দিয়ে অনুরোধ করে সহায়তা দিয়ে একটা জীবনী গ্রন্থ লেখালে একটা সৎ কাজ হবে, অসাধারণ। আর তার কবিতা এবং কবি জীবন সম্পর্কেও বই লেখা হতে পারে, আপনাকে লেখা হতে পারে, একই বইতে থাকতে পারে। এটা একটা জাতীয় কর্তব্য। যারা অপেক্ষাকৃত তরুণ তাদের দিক থেকেই এটা করা উচিত। আর যাদের বয়স এখন অনেক বেশি হয়ে গেছে, আমার নিজের কথা বলতে পারি, আমাদের তো সেই শক্তি সামর্থ্য আর নেই যে আমরা ঘটিয়ে দিতে পারবো। কাজে যারা তরুণ, যারা নতুন, যারা সামনে বড় হবে, তাদের মধ্যে থেকে এই আকাঙ্ক্ষা যে আমাদের জাতি, আমাদের রাষ্ট্র, আমাদের জনজীবনকে উন্নত করতে হবে, বাংলাদেশকে একটা সমৃদ্ধ সুন্দর জাতির রূপে গড়ে তুলতে হবে, বাংলাদেশের জনগণের মধ্যে একটা জাতি ঐক্যবোধ সৃষ্টি করতে হবে। আল মাহমুদ মানুষের জীবনকে এত দুঃখময়, এত পরাজিত মানসিকতা এইভাবে দেখেননি। ব্যক্তিগত জীবনে আল মাহমুদ অসচ্ছল ছিলেন, দারিদ্র্যের কারণে কষ্ট করে জীবনযাপন করেছেন। গণকণ্ঠ পত্রিকায় চাকরি করতেন, সম্পাদক হিসেবে তার নাম ছাপা হতো। কিন্তু আল মাহমুদের সম্মতি না নিয়েই অনেক রকমের লেখা, তখন তো এটা একটা দলের পত্রিকা ছিল জাসদ, যা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সব কথা লিখেছে। তো সেই পত্রিকায় আল মাহমুদকে তারা লিখেছিলেন সম্পাদক হিসেবে একজন, মানে যার সুখ্যাতি আছে এরকম একজনকে সম্পাদক হিসেবে দেখানো। আর লেখা তো সব অন্যরা লিখেছে, আল মাহমুদের পরামর্শ বা কথা তারা শোনেননি। ওই অবস্থায় সরকার আল মাহমুদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে গেছে। তো সেই কারাগারে যখন তিনি ছিলেন, তার সংসার কীভাবে চলবে এই নিয়ে আমরা বিচলিত হয়েছি। এবং তার পরিবার চালানোর জন্য কিছু টাকা আমরা আমাদের চারপাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিছু সাংবাদিক, তারা সংগ্রহ করে আল মাহমুদের স্ত্রীর কাছে সেই টাকা পাঠানো হয়েছে। এবং তার স্ত্রী যাতে সংসার চালিয়ে বাচ্চাদের বাঁচিয়ে চলতে পারেন এই চেষ্টা করেছি একদিকে। দুই, আমাদের মধ্যে কেউ কেউ কালচারাল মিনিস্টার ছিলেন, কি নাম, পরে জিয়াউর রহমানের আমলে তাকে প্রধানমন্ত্রীও করা হয়েছিল কুষ্টিয়া, তার সঙ্গে যোগাযোগ করেছে যে আল মাহমুদকে কারাগার থেকে কীভাবে মুক্ত করা যায়। আমরা মাঝে মাঝেই আল মাহমুদের পক্ষে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বিবৃতি দিয়েছি পত্রপত্রিকা। কারণ যে আহমদ শরীফ সাহেব ছিলেন, আরও নামি দামি ব্যক্তিরা ছিলেন, আমরা অপেক্ষাকৃত তরুণ ছিলাম এবং আল মাহমুদকে বাঁচিয়ে রাখা, তাকে সম্মানজনক অবস্থানে রাখা, এই চেষ্টা আমরা করেছি। এবং আমাদের চেষ্টা একটা পর্যায়ে সফল হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের নির্দেশে আল মাহমুদকে দিনে দিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।